আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এমএস টিচিং হাউসে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মাহবুব হাসান। তো আজকে ফিজিক্স চ্যাপ্টার 2 এর গতি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে লেকচার 1 এ তোমাদের জন্য থাকছে যে স্থিতি এবং গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, দূরত্ব, সরণ, দ্রুতি ও বেগ। এই টপিকসগুলো আমরা কিভাবে সহজে মনে রাখা যায় সেই বিস্তারিত আমরা আলোচনা করব। তো প্রথম টপিকটা হচ্ছে কি যে স্থিতি এবং গতি। স্থিতি এবং গতি। স্থিতি কাকে বলে? যে কোনো বস্তুর অবস্থান যদি সময় সাপেক্ষে যদি পরিবর্তন না হয় তখন আমরা তাকে স্থিতি বলা হবে। যেমন আমি তোমার দেখো, আমি এখানে সময় চলতেছে, বাট আমি কিন্তু আমার অবস্থানের পরিবর্তন হইতেছে না। তার মানে সময় চলতেছে কিন্তু বাট আমার কোনো অবস্থানে পরিবর্তন হইতেছে না, তার মানে কি আমি স্থিতিশীল। তাহলে স্থিতিশীল কাকে বলা হবে? যে সময় সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে আমরা কি বলবো? স্থিতি বলা হবে। এখন গতিটা কি? যে সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন আমরা তাকে কি বলবো? গতি বলা হবে। এখন দেখো, আমি সময় চলতেছে, আমি হাঁটতেছি, তার মানে কি হবে তোমার? যে বস্তুর অবস্থানের পরিবর্তন হইতেছে কিন্তু সময় তো চলতেছে, তাহলে সময় সাপেক্ষে আমার অবস্থানের পরিবর্তন হওয়াটাই মানে হচ্ছে কি গতিশীল। এখন দেখো, স্থিতি এবং গতির ক্ষেত্রে একটা কথা সিমিলারই একই, যে অবস্থান। অবস্থান কথাটা একটু খুবই গুরুত্বপূর্ণ এখানে। তো তোমাদের সেটা একটু ব্যাখ্যা করা যাক। দেখো, তোমাকে বলা হলো যে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামটি কোথায়? তোমার উত্তর হলো যে মিরপুরে। এখন ওই লোক কি তোমার এই শেরেবাংলা স্টেডিয়ামটি কি অবস্থানটা কি নির্দিষ্ট করতে পারবে? না, কারণ তুমি বলেছো কি মিরপুরে। মিরপুর তো অনেক জায়গায় হতে পারে। এবার যদি তুমি বলো যে আমার বাসার গেট থেকে 1 কিলোমিটার দূরে স্টেডিয়ামটি অবস্থিত, তাহলেও সে ওই স্টেডিয়ামটির অবস্থান কিন্তু সে নির্ণয় করতে পারলো না। এবার তুমি যদি বলো যে আমার বাসার গেট থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামটি অবস্থিত, তাহলে ওই লোকটি কি করবে? সেই স্টেডিয়ামের অবস্থানটি সঠিকভাবে নির্ণয় করতে পারবে। তার মানে বোঝা গেল যে কোনো একটা যে অবস্থান নির্ণয় করার জন্য তোমার কি প্রয়োজন? দূরত্ব এবং দিক প্রয়োজন। এখন তুমি কোথা থেকে নির্দেশ করছো যে তোমার বাসার গেট থেকে, ধরো এটা হচ্ছে তোমার বাসার গেট থেকে 1 কিলোমিটার পূর্বে পূর্বে তোমার কি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামটি অবস্থিত। এখন যেই বিন্দুর সাপেক্ষে তুমি এই যে স্টেডিয়ামটির অবস্থান নির্ণয় করতে পারতেছো, সেটি হচ্ছে তোমার প্রসঙ্গ বিন্দু। তার মানে কোন বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য আমার কি করতে হবে? প্রথমেই আগে একটা তোমার নির্দিষ্ট কি প্রসঙ্গ বিন্দু ধরে নিতে হবে, যার সাপেক্ষে আমি কি ওই বস্তুটির অবস্থান আমরা নির্দিষ্ট করতে পারবো। কথা বুঝতেছো? এরপরে দেখো, এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে প্রসঙ্গ বিন্দুটি কি আমাদের কি স্থির হওয়া প্রয়োজন? তো আমরা চলো ব্যাখ্যা করি। দেখো, ধরো একটা গাড়ি যাচ্ছে, ধরো তুমি আর আমি দুজনেই কি গাড়িতে রয়েছি। এখন তুমি আমার সামনাসামনি বসে আছো। তো এখন আমাকে যদি আমার অবস্থানটা যদি তোমার প্রসঙ্গ বিন্দু ধরা হয়, তাহলে তোমার 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 কি অবস্থার কোনো পরিবর্তন হইতেছে না। তার মানে কি হলো, আমার সাপেক্ষে তুমি কি স্থিতিশীল। আমার সাপেক্ষে কি স্থিতিশীল, কারণ তোমার অবস্থার কোনো পরিবর্তন হইতেছে না। এখন ধরো রাস্তার বাইরে থাকা একজন লোক আমাদের দেখতেছে যে আমরা চলমান। এই লোকটি দেখতেছে যে আমরা চলমান। তার মনে হবে কি যে সে বলল যে আমরা প্রকৃতপক্ষে গতিশীল। তার মনে হলো কি আমরা কি প্রকৃতপক্ষে গতিশীল। এখন কার কথা সত্য হবে? আমরা দুজন বসে আছি, এখন আমরা তো স্থিতিশীল। এখন আমার সাপেক্ষে তুমি স্থিতিশীল। এখন ওই লোকটি বলতেছিল যে আমরা গতিশীল। এখন কার কথা সত্য হবে? দুজনের কথাই এখন সত্য। কারণ একটু ব্যাখ্যা করা যাক। যে দেখো, আমার সাপেক্ষে আমার যদি অবস্থানটা যদি প্রসঙ্গ বিন্দু ধরা হয়, তাহলে তোমার অবস্থানে কোনো পরিবর্তন হইতেছে না, তার মানে তুমি সেখানে স্থিতিশীল। এবং এই লোকটির ক্ষেত্রে দেখো, এই লোকটি তার প্রসঙ্গ বিন্দু এখন কি এই লোকটির এই জায়গায়। তার মানে কি আমার এই যে গাড়িটার অবস্থা কি প্রতিনিয়ত পরিবর্তন হইতেছে। তার মানে তার সাপেক্ষে, এই লোকটির সাপেক্ষে গাড়িটি কি গতিশীল।
এখন এই যে বলতেছি যে লোকটির সাপেক্ষে গাড়িটি গতিশীল এবং আমার সাপেক্ষে তুমি স্থিতিশীল, এই যে সাপেক্ষে কথাটি হচ্ছে তোমার প্রসঙ্গ কাঠামো, মানে যার সাপেক্ষে কোনো বস্তুর যে গতিশীল নাকি স্থিতিশীল সেটা নির্ণয় করা হয় সেটি হচ্ছে কি তোমার প্রসঙ্গ কাঠামো। আর যে বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানটা নির্ণয় করা হয় সেটি হচ্ছে কি প্রসঙ্গ বিন্দু। এবার আমরা বিভিন্ন ধরনের গতি নিয়ে আলোচনা করব। তো পৃথিবীর সকল ধরনের গতিকে তোমার 5টা গতির সংজ্ঞা দ্বারা তোমার সংযুক্ত করা হয়েছে। তো প্রথমেই আসছে এগুলো হচ্ছে কি কি জেনে নেই, যে সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। প্রথমে আমরা সরলরৈখিক গতি নিয়ে আলোচনা করা যাক। যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি সরল রেখায় যায়, তখন আমরা তার সেই গতিকে বলবো কি আমরা সরলরৈখিক গতি। এখন দেখো একজন লোক রাস্তা দিয়ে একটা যে দেখো সরলরেখা বরাবর সে যাইতেছে, তার মানে তার এই যে গতিটা সেটা হচ্ছে কি একটা সরলরৈখিক গতি। এবার দেখো একটা এমবরের বস্তু একটা লম্ব বরাবর তোমার উপর একদম সোজা বরাবর উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাও এক ধরনের সরলরৈখিক গতি। এটা সহজে মনে রাখার জন্য কোন বস্তুর যদি গতিপথ আমার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি হয়, তাহলে আমার সেই গতিটা হবে সরলরৈখিক গতি। দেখো আমি এই মার্কারটাকে আমি সোজা ফালাইলাম, তার মানে এটা হচ্ছে কি একটা তাও আমার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার পড়ছিল নিচে, তার মানে এই গতিটা হচ্ছে কি আমার সরলরৈখিক গতি। তাহলে আমাদের মনে রাখবা কি দিয়ে, যদি কোনো বস্তুর গতিপথটা যদি আমার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় তখন সেই গতিটাই হবে কি আমার সরলরৈখিক গতি, আর কোনো ব্যাখ্যা মনে রাখার প্রয়োজন নেই। এরপরে দেখো পরের টপিকটা হচ্ছে কি তোমার ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। দেখো কোন একটা ফ্যান একটা কি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আছে এবং একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সে ঘুরতেছে, তাহলে সংজ্ঞাটা কিভাবে বানাইতে পারি, যে কোন বস্তুর গতি যদি এমন হয় এটা নির্দিষ্ট কোনো বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, তখন আমরা তাকে এই গতিকে বলবো কি ঘূর্ণন গতি। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, যে কোন বস্তুর গতি যদি এমন হয় যে এটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, তাকে ঘূর্ণন গতি বলা হবে। এরপরে দেখো তোমার চলন গতি। দেখো একটা চিত্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা করি, যে তোমার একটা বিমান প্রথমে এদিকে যাইতেছে, তারপর ধাপে 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 সে উঠতেছে উপরের দিকে, আবার একটা সময় পর আবার একটা উচ্চতায় গিয়ে সে আবার একই পথে সে যাইতেছে। এখন এটা দেখো যে বস্তুটার সকল কণা যে সময় যাইতেছে তার সকল কণা একই দিকে যাইতেছে, সময় যাতে সামনের দিকে যাইতেছে তার সকল কণা কি একই দিকে যাইতেছে। তার মানে চলন গতির সংজ্ঞাটা আমরা এভাবে সাজাতে পারি, যে কোন বস্তুর যদি গতিপথটা যদি বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে অতিক্রম করে তখন আমরা সেই গতিকে বলবো কি চলন গতি। তার মানে কি এখানে দেখো বিমানটি কি এই দিকে যাইতেছে, তো তার বস্তুর সকল কণা একই দিকে যাইতেছে, আবার একটু উঠতেছে, এরকম জাস্ট এই যাইতেছে প্রথমে, তারপর ধাপে 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 ধাপে, কিন্তু তার চলমানটা সে বহাল রাখতেছে। বাট এখানে হইতেছে কি যে তোমার কোন বস্তুর এই বস্তুটার সকল কণা একই সময় একই দিকে অতিক্রম করতেছে। তার মানে এই যে উড়োজাহাজে তোমরা মনে রাখতে পারবা যে কোন বস্তুর যে সকল কণা একই সময় একই দিকে অতিক্রম করে তখন সেই গতিকে আমরা বলবো কি চলন গতি। এরপরে দেখো পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা আমরা কিভাবে মনে রাখতে পারি, যে দেখো দুইজন লোক সে একটা দোলনায় দোল খাইতেছে, দুইজন লোক একটা দোলনায় দোল খাইতেছে। এখন দেখো এই যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর সে যতটুক পিছনের দিকে সে যাইতেছে
ততটুক সে সামনের দিকেই সে যাইতেছে এবং নির্দিষ্ট সময় পর পর যে নির্দিষ্ট বিন্দুটাকে সে কেন্দ্র করে যাইতেছে বারবার কিন্তু সে অতিক্রম করতেছে। দোলনাটা কিরকম হইলো, তুমি দোলনাটা ধরো এদিকে টেনে যতটুক গেছো সামনের দিকেও তুমি সেদিকে যাবা, তার কিন্তু বিন্দুটা কিন্তু তোমার সেম আছে, বারবার নির্দিষ্ট সময় পর পর তুমি অতিক্রম করতেছো। তার মানে পর্যায়বৃত্ত গতিটার সংজ্ঞাটা হলো এরকম যে কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে তখন আমরা সেই গতিকে বলবো কি পর্যায়বৃত্ত গতি। এরপরে একটা তোমার গতি রয়েছে যে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি হচ্ছে সকল ধরনের পর্যায়বৃত্ত গতি একটা সরল স্পন্দন গতি। আমি সংজ্ঞাটা আমি বলি, এই যে তোমার একটা প্রশ্ন তোমাদের অ্যাভেলেবেল তোমার এসএসসি তে খুবই গুরুত্বপূর্ণ যে সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি হলেও পর্যায়বৃত্ত গতি কেন সরল স্পন্দন গতি নয়, এটা আমরা আলাদা একটা ক্লাসে ব্যাখ্যা করব তোমাদের। এখন শুধুমাত্র সংজ্ঞাটা আমি বলে দেই, যে আমি লিখে দিচ্ছি প্রয়োজনে, যে তার পর্যায়কালে অর্ধেক সময় একটি দিকে এবং তার বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে সংগঠিত হয়ে থাকে তবে তার গতিকে সরল স্পন্দন গতি বলা হবে। তাহলে কি কোনো পর্যায়বৃত্ত বস্তু কণা তার পর্যায়কালের অর্ধেক সময় যদি একটি দিকে এবং তার বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে সংগঠিত হয়ে থাকে তখন তার গতিকে বলা হবে কি সরল স্পন্দন গতি। আচ্ছা, এরপরে দেখো তোমার স্কেলার রাশি এবং ভেক্টর রাশির দূরত্ব ও সরণ। প্রথমে আমরা এই যে চারটা জিনিস আমরা এই চিত্রের মাধ্যমে আমাদের ব্যাখ্যা করব। প্রথমে দেখো রাশি। রাশি বলতে কি বোঝায়, যে প্রথমে রাশি বলতে কি বোঝায় যে যা কিছু বাস্তব জগতের আমরা পরিমাপ করতে পারি তাকে আমরা রাশি বলা হবে। দেখো আমার এটা আছে, আমাদের এখানে তিনটা মার্কা আছে, এটা কি বাস্তব না? এখন এটার আমি সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে পারতেছি, পরিমাপ করতে পারতেছি। এটা কি তার মানে কি এটা পরিমাপ করা যায়, যে পরিমাপ দেব সকল বস্তু হচ্ছে কি তোমার রাশি। এই সকল প্রকার রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তোমার স্কেলার রাশি আর একটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। আচ্ছা, স্কেলার রাশির সংজ্ঞাটা একটু আমরা আগে জানি, তারপর চিত্রের মাধ্যমে সবগুলা ব্যাখ্যা করব। আচ্ছা, দেখো স্কেলার রাশি কাকে বলে? যেসব রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না তাকে বলবো আমরা স্কেলার রাশি। এবং ভেক্টর রাশিটা কি, যে যেসব রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে আমরা বলবো কি ভেক্টর রাশি। আচ্ছা, একটু বিস্তারিত আলোচনা করা যাক। দেখো একটু দিকটা আগে চিহ্নিত করি, যে এই পূর্ব এদিকে, পশ্চিম এদিকে, উত্তর এদিকে, দক্ষিণ এদিকে। এখন কোন একটা তুমি এই অবস্থান থেকে তুমি প্রথমে যাত্রা শুরু করছিল, এই অবস্থান থেকে তুমি যাত্রা শুরু করছো, তো তখন তারপর 3 মিটার পথ তুমি দক্ষিণ দিকে অগ্রসর হলো, বি অবস্থানে গিয়ে পৌঁছেছো, এবং বি অবস্থান থেকে তুমি পূর্ব দিকে 2 মিটার পথ সি অবস্থানে গিয়ে পৌঁছেছো, সি অবস্থান থেকে আবার দক্ষিণ দিকে ধরো 5 মিটার পথ অতিক্রম করে ডি অবস্থানে গিয়ে পৌঁছেছো, ডি অবস্থান থেকে ধরো 6 মিটার পথ অতিক্রম পশ্চিম দিকে তুমি ই বিন্দুতে এসে পৌঁছেছো, এবং ই থেকে আবার উত্তর দিকে তুমি 2 মিটার সরণ করছো, তোমার 2 মিটার পথ অতিক্রম করছো, এবং এর থেকে তুমি আবার জি তে তুমি পূর্ব দিকে 1 মিটার পথ অতিক্রম করছো, এবং জি থেকে এইচ এর দিকে তুমি ধরো 2 মিটার পথ অতিক্রম করেছো। এখন দেখো তো তোমার যাত্রার অবস্থান ছিল কোথায়? এ তে, এবং তুমি তোমার গন্তব্যস্থল কোথায়? এইচ এ। এখন দেখো তো
তুমি এই যে পথগুলো, তো এ থেকে বি তে গেছো, বি তে সি তে, সি তে ডি তে, ডি তে ই তে, ই থেকে এফ তে, এফ তে জি, এই পর্যন্ত এইভাবে তুমি আসছো। এখন দেখো তো প্রত্যেকটা অবস্থানের ক্ষেত্রে আমার প্রয়োজন হয়েছে কি, মানের সাথে সাথে আমার কোন দিকে গেছি সেটাও আমার কি প্রয়োজন পড়েছে। তার মানে এই যে যে এতে মান ও দিক যেখানেই প্রয়োজন হবে সেটি হচ্ছে কি আমার তোমার ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এখন তোমার যাত্রা শুরু অবস্থান থেকে তোমার গন্তব্যস্থল পর্যন্ত ধরো এটুকু তোমার দূরত্ব তোমার লাগছে কত, ধরো 5 মিটার। বাট তুমি ধরো এখান থেকে দেখুন ঢাকা শহরে একটা গলি থেকে আরেকটা গলিতে সামান্য পথ পার্থক্য, বাট আমার ঘুরে যাইতে হইতেছে। তেমনি মনে করো এই পথটাও ঠিক এরকম, তোমার জায়গা থেকে তোমার গন্তব্যস্থল ধরো 5 মিটার, বাট তোমার ঘুরে 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 যাইয়া আসিয়া তোমার এই জায়গায় আসতে হয়েছে। তো দেখো তোমার এই যে তোমার মোট দূরত্ব হয়েছে তোমার কতটুক, 5 মিটার, কিন্তু এখানে তোমার দূরত্বটা প্রকাশ করতে তোমার কিন্তু তোমার দিক প্রয়োজন হইতেছে না। এই দূরত্বটাকে প্রকাশ করা হয় তোমার যে তোমার ডি দ্বারা, এবং সরণকে প্রকাশ করা হয় তোমার এস দ্বারা। তাহলে দেখো এ বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, জি এইচ পর্যন্ত। তাহলে মোট তোমার পথ হলো কতটুক, যে আমরা হিসাব করি তাহলে কতটুক পথ তোমার অতিক্রম করা লাগছে, যে 3+2+5+6 +2+1+2 কত হলো 10, 16, 19, 21 মিটার। তার মানে তোমার এ থেকে এইচ পর্যন্ত আসছে, দেখো কত দূরত্ব তার অতিক্রম করা লাগছে তোমার 21 মিটার। আর তোমার এ থেকে আদি অবস্থান থেকে তোমার শেষ অবস্থান পর্যন্ত যেটুকু প্রয়োজন হয়েছে তোমার পথের প্রয়োজন হয়েছে কতটুকু, 5 মিটার। তার মানে তোমার সরণ গড়ছে শুধুমাত্র তোমার কত মিটার, 5 মিটার। তাহলে সরণটা মানে বুঝলাম কি, যে তোমার যে আদি অবস্থান থেকে এবং শেষ অবস্থানের যে পথের যে পার্থক্যটা সেটি হচ্ছে কি তোমার সরণ। তার মানে এই যে আমি হাইটে গেলাম একটু দূর পর্যন্ত আসিয়া আমার দূরত্ব গড়ছে কত মিটার, 21 মিটার। বাট আমার আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত আমার দূরত্ব কতটুক, 5 মিটার। এই দূরত্বটুকুই হচ্ছে তোমার সরণ। আচ্ছা, এরপরে যদি এই কাহিনীটা সেম যদি তোমার আমার একটা বৃত্তাকার পথে হয়, ধরো তুমি এই অবস্থান থেকে বি অবস্থানে তুমি যাবে, তাহলে তোমার দেখো এই অবস্থান থেকে তোমার বি অবস্থানে তোমার সরণ গড়ছে কতটুকু, ধরো টোয়াইস পাই, সরণ গড়ছে তোমার ধরো টোয়াইস পাই এ থেকে বি অবস্থানের ক্ষেত্রে। আর তুমি যদি এই যে এইখান থেকে তুমি হাইটটা গেছো এই বি অবস্থানে আসছো, তার মানে সেখানে হচ্ছে তোমার কি, যে দূরত্ব গড়ছে তোমার শুধুমাত্র কি তোমার পাই আর। কিভাবে হলো, যেমন পুরো বৃত্তটা যদি তোমার যদি টোয়াইস পাই আর হয়, তার মানে অর্ধবৃত্ত তুমি পথ অতিক্রম করছো, তার মানে কি হলো 2 দিয়া ভাগ অর্ধেক, তার মানে 2 তে বাদাইলে কি হয় পাই আর মিটার। তার মানে তোমার দূরত্ব গড়ছে তোমার কি পাই আর মিটার। আর দেখো আর যদি সোজা পথ বিবেচনা করো তোমার, কারণ আমরা সরণ শিখেছিলাম যে আদি অবস্থান থেকে সে অবস্থানের যে পার্থক্য সেটি হচ্ছে কি তোমার সরণ। তার মানে এ থেকে বি পথে যে তুমি গিয়েছো অর্ধেক কত বৃত্তের ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ, তার মানে এখানে টোয়াইস আর, সরি টোয়াইস আর, টোয়াইস আর। তার মানে তোমার যে দুই গুণ গেছো তোমার হচ্ছে কি তোমার সেটুকু হচ্ছে কি সরণ ঘটেছে। এবার যদি তোমার এই অবস্থান থেকে পুনরায় যদি আবারও যদি এই অবস্থানে যদি আসো, তার মানে তোমার এই অবস্থান থেকে তুমি ঘুরে আবার কোন অবস্থানে আসছো, তোমার এই অবস্থানে আসছো। এখানে দেখো কোনো কি তোমার আদি অবস্থান আর শেষ অবস্থান তো তোমার একই জায়গায়, এখানে কি কোনো পার্থক্য আছে? তার মানে তোমার কোনো আদি অবস্থান থেকে তুমি শেষ অবস্থান তোমার যদি একই জায়গা হয় তোমার কোনো সরণ ঘটেনি। তার মানে তোমার এই ক্ষেত্রে এ থেকে এই থেকে তোমার সরণ ঘটছে শুধুমাত্র কত, কোনো সরণই ঘটেনি, তার মানে কত 0 মিটার। বাট তুমি যে এই যে পথ পেরিয়ে যে তুমি আবার এই বিন্দুতে এসে পৌঁছেছো, তার মানে তোমার দূরত্ব ঘটেছে তোমার সেখানে কত, ডি ইকুয়াল টু টোয়াইস পাই আর, টোয়াইস পাই আর। তার মানে বুঝলাম কি, যে সরণটা হচ্ছে কি, যে আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত যে দূরত্বের যে পার্থক্যটা সেটি হচ্ছে কি সরণ। আর আমি যে ঘুরে ঘুরে আসছিলাম যতটুক পথ পারাই না কেন সেটা আমার বলতে হবে কি দূরত্ব, সেটুকুই হচ্ছে কি আমার দূরত্ব। এরপরে দেখো যে পরের টপিকটা হচ্ছে কি তোমার দ্রুতি ও বেগ, দ্রুতি ও বেগ। আচ্ছা, তাহলে দ্রুতি এবং বেগ উভয়কে প্রকাশ করা হয় তোমার ভি দ্বারা।
উভয়কে প্রকাশ করায় কি দ্বারা? এখন ভি দ্বারা। এখন দ্রুতি যখন আমরা বলবো দ্রুতি সমান কি ভি ইকুয়াল টু ডি বাই টি। ভি ইকুয়াল টু কি ডি বাই টি। টি হচ্ছে কি সময়, ডি হচ্ছে কি দূরত্ব। তাহলে দুটির সংজ্ঞাটা আমরা দেখো সূত্রটা মনে রাখলে আমরা খুব সহজে সংজ্ঞাটা সাজাতে পারি। কিভাবে? সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। কি বলছি? যে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারকে কি বলা হয়? দ্রুতি বলা হয়। তাহলে দ্রুতিটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি আমরা একটু চিহ্নিত করি। যেমন টি একটা টি সময় যা পরিবর্তিত হইতেছে। একটা কথা মনে রাখবা যে সকল কনস্ট্যান্ট মান ধ্রুবক রাশিগুলাই এক একটা স্কেলার রাশি। এটা সবসময় মনে রাখবে যে কনস্ট্যান্ট মানগুলো সবসময় একটা স্কেলার রাশি হয়। এখানে দূরত্ব একটু আগে আমরা পড়ে আসছি যে দূরত্ব হচ্ছে কি এই রাশি একটা স্কেলার রাশি। এটা মনে রাখবে যদি কোনো স্কেলার রাশিকে যদি স্কেলার রাশি দিয়ে ভাগ করা হয় তাহলে যেই ভাগফলটা পাওয়া যাবে তার মানটাও একটা স্কেলার রাশি। এটা মনে রাখবে। তার মানে কি হলো যে দুটিটাও একটা কি রাশি? আমার স্কেলার রাশি। এরপরে দেখো তোমার বেগ। বেগকেও প্রকাশ করা কি দ্বারা? তোমার ভি দ্বারা। ভি ইকুয়াল টু কি এস বাই টি। তাহলে টি হচ্ছে সময়, এস এস হচ্ছে কি সরণ। তার মানে সংজ্ঞাটা তুমি সূত্র সাহায্যে মনে রাখো যে সময়ের সাপেক্ষে কোনো বস্তু সরণের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। এখন দেখো বেগটা কি রাশি? যে এখানে টি কি রাশি? একটা স্কেলার রাশি। এবং এসটা কি সরণ। সরণের টুকু আমরা জানছিলাম যে সরণ একটা ভেক্টর রাশি, কারণ আমার মানের সাথে সাথে আমার দিকেরও প্রয়োজন হইতেছে। এবার মনে রাখবা যে কোনো ভেক্টর রাশিকে যদি কোনো স্কেলার রাশিকে ভাগ করা হয় তাহলে ওই ভাগফলও একটা ভেক্টর রাশি। তাহলে বেগে বি ইকুয়াল টু কি এস বাই টি। সরণ একটা ভেক্টর রাশি, সময় একটা স্কেলার রাশি। তার মানে ভেক্টর রাশিকে আমরা স্কেলার রাশি দ্বারা ভাগ করলে আমরা কি রাশি পাবো? একটা ভেক্টর রাশি পাওয়া যাবে। তার মানে ধ্রুতি একটা তোমার কি রাশি? স্কেলার। ধ্রুতি কি স্কেলার এবং বেগ হচ্ছে কি তোমার ভেক্টর রাশি। এবার আমরা উভয়ের দ্রুতি এবং বেগের মাত্রাটা নির্ণয় করে ফেলি। দ্রুতি এবং বেগের মাত্রা। বেগের মাত্রা ও একক। মাত্রা ও একক। দেখো বি ইকুয়াল টু ডি বাই টি। এখানে দেখো দূরত্ব এবং সরণ উভয়ের একক কি দিয়েছি? মিটার। দূরত্ব এবং দূরত্ব এবং তোমার সরণ উভয়ের একক কি? মিটার। তার মানে দূরত্বের এখানে ডি এর পরিবর্তে আমি লিখবো কি? মিটার। এখন সময়ের একক কি তোমরা জানো? সেকেন্ড। তাহলে এম বাই সেটা লেখা যায় কি? মিটার পার সেকেন্ড। একইভাবে এটা একক, তাহলে কি বেগ বা দ্রুতি উভয়ের একক কি পেলাম? মিটার পার সেকেন্ড। এবার আমরা মাত্রা নির্ণয় করা যাক যে ভি ইকুয়াল টু ডি বাই টি। দূরত্ব এবং সরণের তোমার মাত্রা হচ্ছে তোমার এল। দূরত্ব এবং সরণের মাত্রা হচ্ছে কি? তোমার এল। তাহলে দূরত্ব বা সরণের মাত্রা হচ্ছে কি? এল। টি এর মাত্রা কি? টাইম আমরা জানি এল বাই টি। তাহলে হলো কি? এল টি ইনভার্স 1। তার মানে আমরা দ্রুতি এবং বেগের একক পেলাম কি? মিটার পার সেকেন্ড। এবং বেগের এবং দ্রুতির মাত্রা পেলাম কি? এল টি ইনভার্স 1। তাহলে আজকে এই পর্যন্তই যে তোমাদের যে কি কি টপিকস নিয়ে আলোচনা করলাম বা স্থিতি এবং গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, দূরত্ব, সরণ, দ্রুতি ও বেগ, এই টপিকস গুলো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এখানে শুধুমাত্র একটা টপিকস আমি বাদ রেখেছি যে সকল সরল স্পন্দন গতি কেন পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত কেন সরল স্পন্দন গতি নয়, এটা আমরা পরবর্তী একটা ক্লাস তোমাদের দিয়ে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।